আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যাক, ঈদের পরে আজকে প্রথম ক্লাস। আমরা গত ক্লাসে যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম সবার মনে আছে? আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? তাহলে গ্রিকের পরে আমরা রোমান পড়েছিলাম। তো দেখেন, সভ্যতার ইতিহাসে সভ্যতাগুলো খুবই কাছাকাছি, তাই না? আমরা আজকে যে সভ্যতাটা পড়ব, যেটা রোমান সভ্যতার পরবর্তী সভ্যতা, যেটাকে বলা হয় বাইজেন্টাইন শিল্পকলা। বাইজেন্টাইন শিল্পকলা বাইজেন্টাইন শিল্পকলা এটাও বেশি সময়কাল টিকে ছিল না, কিন্তু এই শিল্পকলাতে যেটা হয়েছে, একজন শিল্পীর নিজের অনুভূতিতে আরেকটা শিল্প তৈরি হয়েছে এবং মানুষ সেটাকে গ্রহণ করেছে। বাইজেন্টাইন শিল্পকলা, বাইজেন্টাইন নামক একটি বন ছিল, যেখানে শিল্পী মানুষ বনে চলে যায় না, এমন একটা সময় ছিল যে তার আর ভালো লাগছে না, সামাজিক যে প্রেক্ষাপট, জীবনধারা, সে সেইখান থেকে সরে থাকার জন্য বনে চলে গিয়েছে। একটা বাইজেন্টাইন বন নামে একটা বন ছিল, সেইখানে থাকতে যে তার মনে হয়েছে ওইখানের যে প্রকৃতি, ওইখানের যে হচ্ছে গিয়ে আপনার মানুষের চলাফেরা, ওইখানে তো বনে তোর মানুষ নাই, তাই না? তাহলে আছে কি? পশু পাখি। তা এইটার সঙ্গে তার আর একটা অনুভূতির সৃষ্টি হয়েছে, আর সেই অনুভূতি থেকে তিনি আর একটা ধারার উৎপত্তি করেছে এবং সেই ধারাটাকে তিনি বাইজেন্টাইন নামে নাম দিয়েছে। বাইজেন্টাইন শিল্পকলা এই যে রোমান থেকে আর একটু আলাদা। প্রতিটা শিল্পকলারই একটা নিজস্বতা আছে, যার কারণেই সে আলাদা করে তার প্রকাশ করতে পেরেছে। বাইজেন্টাইন শিল্পকলাতে আপনার মোরাল যে চিত্রটা, এই মোরাল চিত্রের ব্যবহার হয়েছে। মোরাল চিত্র আমরা বুঝি তো, এই যে আমরা টাইলস ভেঙে ভেঙে যে চিত্রকর্ম করতে দেখি না, এটাকে বলা হয় মোরাল চিত্র। এই কাগজেও করা যায়, কাগজ ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে করে পেস্ট করে করে, এই ইউটিউবে অনেক দেখা যায়। এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আপনার অন্যভাবে ছবিকে দেখানোর চেষ্টা করা হয়েছে। আসলে মোরাল পদ্ধতি কি? মোরাল পদ্ধতি কিন্তু দ্বিমাত্রিক চিত্রকলা পদ্ধতি, যেখানে দেওয়াল বা কোনো অবয়বের উপর পেস্টিং করে বসানো হয়। আর এই পদ্ধতিটা জনপ্রিয়তা লাভ করেছে বা মানুষ গ্রহণ করেছে এই সময়ে বাইজেন্টাইন শিল্পকলাতে। আমরা একটু বাইজেন্টাইন শিল্পকলা সম্পর্কে পড়ব। বাইজেন্টাইন শিল্পকলাতে শিল্পকলার তিনটা পার্টি আছে: স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য। কয়টা পয়েন্ট? তিনটা পয়েন্ট। আমরা বলেছি শিল্পকলার ইতিহাস আমরা যখন বলি বা আলোচনা করি, তখন আমাদেরকে এই তিনটা সম্পর্কে জানতে হয়। তার মধ্যে কিছু কিছু জায়গায় প্রথম দিকে আমরা শিল্পকলায় দেখেছি, সব জায়গায় কিন্তু চিত্রকলা নাই, কারণ সব শিল্পকলা কিন্তু তিনটাকেই গ্রহণ করে নেয় বা তিনটাকেই নিয়ে রিসার্চ করে নেয়। কিছু কিছু জায়গাতে দেখা গেছে যে স্থাপত্য আর ভাস্কর্যের প্রতি
মানুষের জোরটা বেশি ছিল। আমরা একটু বাইজেন্টাইন সম্পর্কে আগে একটু জানি। আসলে বাইজেন্টাইনটা কি, তাই না? দেখেন বলছে হেলেনিস্টিক সাম্রাজ্যের প্রাচ্যদেশীয় নগরগুলি ছিল মূলত মিশর, এশিয়া মাইনর এবং সিরিয়ায়। তাহলে আমরা কোন জায়গায় শিল্পকলার বহিঃপ্রকাশ ঘটেছে আমরা সেটা কিন্তু বুঝতে পারলাম। বর্তমান কি এই জায়গাগুলোর নাম আমরা জানি, তাই না? সিরিয়া, মিশর জানি না। তাহলে দেখেন এই যে জায়গার নাম চেঞ্জ ছিল না, তখন কিন্তু এটার নাম মিশর ছিল না, সিরিয়া ছিল না, তাই না? তাহলে যখন আর এই শিল্প জগৎগুলো এমনভাবে হয়েছে যে আমরা এখন সেগুলাকে দেখি 2-3টা দেশে বিভক্ত হয়ে গেছে। তাহলে ওই সময় এই 2-3টা দেশ মিলায়ে এর একটা অঞ্চল ছিল। তাহলে কত বৃহৎ পরিসর ছিল সেটা একটা বড় বিষয়, যেখানে আজকে কোটি কোটি মানুষের বাস হচ্ছে। তাহলে এই যে বাইজেন্টাইন শিল্পকলাটা যে এরিয়ার মধ্যে ছিল, এই এরিয়াটা ছিল এত বড়। খ্রিস্টানদের ব্যবহৃত ধর্মীয় শব্দগুলির মধ্যে হলো গ্রিক, যেমন মানে এই শিল্পকলাটা খ্রিস্টান ধর্মাবলম্বী শিল্পকলা। মানে আমাদের প্রতিটা শিল্পকলাতে কিন্তু ধর্মীয় অনুভূতির একটা বিষয় আছে। কারণ আরবরা যে শিল্পকলা ঘটিয়েছে তাদের শিল্পকলার যে নামকরণটা কি আরবীয় ভাষায়, তাই না? তার অর্থগত দিক কিন্তু যে জায়গার মানুষ তার ভাষাভাষীর দিক অনুযায়ী সেই অর্থ হয়। এই যে মিশর কি আমরা জানি এগুলো কি আরবীয় রাষ্ট্র না? তাহলে এটা একটা সময় কি খ্রিস্টান রাষ্ট্র ছিল। পরিষ্কার বিষয়টা। যখন এই শিল্পকলা ছিল তখন এটা কি খ্রিস্টানদের দখলে ছিল। দেখেন এরা নামকরণ যখন করতো কোনো জিনিসের, তখন নামকরণটা ওদের এমন টাইপের হতো, ক্রাইস্ট, খ্রিস্টান, অ্যাঞ্জেল, অ্যাপোস্টল, বিশপ, চার্চ, প্রিস্ট প্রভৃতি। মানে এই যে প্রতিটা নামকরণের মধ্যে সব দেখেন যুক্ত বর্ণ আছে। প্রতিটা নাম, যে কটা নাম বলেছি প্রতিটা নামের মধ্যে কি যুক্ত বর্ণ আছে, ফ্রেশ কোনো কিন্তু নাম নাই। মানে তাদের ওই সময় মানে শব্দ চয়নগুলো এই টাইপের ছিল। এর একটা কারণ আছে কিন্তু। আপনারা সংস্কৃত বাংলা পড়েছেন? সংস্কৃত বাংলায় যে সমস্যাটা আমাদের জন্য হয়, আমরা সংস্কৃত বাংলা কিন্তু উচ্চারণ করতে কষ্ট আমাদের জন্য। এর কারণটা কি? এর কারণে যুক্ত বর্ণটা। সংস্কৃত বাংলার সমস্যাটা এইখানে। এই জন্য আমরা সহজে সংস্কৃত বাংলা ক্লিয়ার উচ্চারণ করতে পারি না, কারণ আমাদেরকে ওই লেটার অনুযায়ী শব্দ বলা আমাদের একটা তৈরি হয়ে গেছে। যখন 2টা বা 3টা অক্ষরের সমন্বয় ঘটে তখন আমাদের শব্দ চয়নে সমস্যা হয়। এই জন্য কিন্তু আমাদের বাংলা ভাষাটা এত সহজ, কারণ আমরা আলাদা আলাদা লেটারের উচ্চারণ করি। আপনি বলবেন কথন, দেখেন ক থ দন্ত ন, মানে প্রতিটা অক্ষরের কিন্তু আপনার শব্দ চয়নের মধ্যে আলাদা উচ্চারণ হচ্ছে। কিন্তু এই যে আমরা বিষ্ণু, কৃষ্ণ এগুলো লিখতে গেলে কি এই যে আমরা আমাদের যে ফিজিক্যাল